আজকে আমাদের টপিকস প্রসেস অফ অ্যাপ্লাইং সুপারপজিশন থিওরাম অর এইচপিটি অ্যান্ড ইটস প্রবলেম সলিউশন। পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে সুপারপজিশন থিওরামের স্টেটমেন্ট এবং এর যে থিওরিটিক্যাল ডিসক্রিপশন আছে সেগুলো সম্বন্ধে। তাহলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে কোনো একটা সার্কিটে সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করা যায় এবং অ্যাপ্লাই করার মাধ্যমে কিভাবে প্রবলেমগুলো সলিউশন করা যায়। সো আমরা চলে যাই আমাদের ভিডিওতে। সো এখানে প্রথম দেওয়া আছে প্রসেস, অর্থাৎ কোনো একটা সার্কিটে সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ যে সিকোয়েন্সগুলো মেনটেন করতে হবে সেই সিকোয়েন্সগুলো এখানে দেওয়া আছে। সো প্রথম এই যেটা দেখতে পাচ্ছি প্রসেস 1-এ, সেটা হচ্ছে ফিক্সড দ্য ডিরেকশন অফ কারেন্ট। অর্থাৎ এখানে সাপোজ একটা সার্কিট আছে, এই সার্কিটের ক্ষেত্রে দুইটা সোর্স আছে, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স, এবং যে কারেন্টের ফ্লোগুলো হচ্ছে সেগুলো হচ্ছে I1, I2 এবং I3। সো এখানে আমাদের শুধুমাত্র কারেন্ট I1 এর ডিরেকশন দেওয়া আছে, বাট I1, I2 এবং I3 এদের ডিরেকশন দেওয়া নাই। তাহলে যেহেতু এদের ডিরেকশন দেওয়া নাই, তাই প্রথমেই আমরা যেটা করব, যে কোনো একদিকে এদের ডিরেকশনগুলোকে ধরে নেব। তাহলে সো এদিকে ধরলাম এইটার ডিরেকশন, এদিকে ধরলাম এইটার ডিরেকশন। তাহলে এই ক্ষেত্রে এটা হবে যে ফিক্স দ্য ডিরেকশন অফ কারেন্ট। সো এরপরে আমরা চলে যেতে পারি প্রসেস নাম্বার 2-তে। তাহলে প্রসেস নাম্বার 2 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে যে কন্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সার্কিট শুড বি কনসিডার ফর ইচ সোর্স। অর্থাৎ প্রত্যেকটা সোর্সের জন্য আলাদা আলাদা সার্কিট কনসিডার করতে হবে। এখানে যেমন ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স আছে, তাই আমরা এখানে শুধুমাত্র ভোল্টেজ সোর্সের জন্য একটা সার্কিট কল্পনা করব। পরবর্তীতে আবার শুধুমাত্র কারেন্ট সোর্সের জন্য আরেকটা সার্কিট কল্পনা করব। তাহলে এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে অন সোর্স অ্যাক্টিভ, অল সোর্স ইনঅ্যাক্টিভ। অর্থাৎ কোনো একটা সার্কিটে যদি একাধিক সোর্স কানেক্টেড থাকে, সেখানে ভোল্টেজ সোর্স থাকতে পারে অথবা কারেন্ট সোর্সও থাকতে পারে। তাহলে যদি একাধিক সোর্স কানেক্টেড থাকে, তাহলে সেই একাধিক সোর্সের ভিতর থেকে যে কোনো একটা সোর্সকে অ্যাক্টিভ রেখে বাকি যে সোর্সগুলো থাকবে সেগুলোকে ইনঅ্যাক্টিভ করতে হবে। এখন সাপোজ এখানে সোর্স আছে দুইটা, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। তাহলে আমরা এখানে ওয়ান টাইম ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ রাখবো, কারেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ রাখবো, আবার ওয়ান টাইম কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ রাখবো এবং ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ রাখবো। অর্থাৎ এখানে যদি একাধিক সোর্সও থাকতো, মানে হচ্ছে দুইটার বেশিও যদি সোর্স থাকতো, তিনটা থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা একটা সোর্সকে অ্যাক্টিভ রাখতাম, বাকি যে সোর্সগুলো আছে সেগুলোকে ইনঅ্যাক্টিভ রাখতাম। সো এখন সোর্সগুলোকে যদি আমরা ইনঅ্যাক্টিভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা সিকোয়েন্স ফলো করতে হয়। সেটা হচ্ছে যে ভোল্টেজ সোর্সকে আমরা যদি ইনঅ্যাক্টিভ করতে চাই, তখন অবশ্যই তাকে শর্ট করতে হবে। অর্থাৎ ভোল্টেজের দুই প্রান্তে একটা থিক ম্যাটেরিয়াল ওয়্যার দ্বারা কানেক্ট করে দিতে হবে। যেমন এখানে ভোল্টেজ সোর্স আছে, এটাকে আমরা এই যে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল তাকে একটা থিক ম্যাটেরিয়াল ওয়্যার দ্বারা কানেক্ট করে দিছি, অর্থাৎ শর্ট করছি। যদি শর্ট করা হয় তখন এখানে রেজিস্ট্যান্স R = হবে 0। সো R = যদি 0 হয়, আমরা জানি V = IR, দ্যাট মিনস V = 0। সো এখানে ভোল্টেজ সোর্সটা 0 হলো, মানে ভোল্টেজ সোর্স ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এরপরে যদি আমরা কারেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে চাই, তাহলে
কারেন্ট সোর্সের অর্থাৎ যে ওয়্যারের ভিতর থেকে কারেন্ট ফ্লো হবে তার যে দুই প্রান্ত, সেই দুই প্রান্তকে ডিসকানেক্ট করে দিতে হবে বা ওপেন করে দিতে হবে। অর্থাৎ যদি কোনো একটা ওয়্যারের দুই প্রান্ত ডিসকানেক্ট করে দিই তাহলে তার ভিতর থেকে কারেন্টের কোনো ধরনের ফ্লো হবে না। সো আই ইজ ইকুয়াল টু হবে 0। এই জন্য আমরা এখানে আরেকটা স্টেপ পাই, সেটা হচ্ছে যে কারেন্ট সোর্স শুড বি ডিসকানেক্টেড অর ওপেন ফর, মানে কারেন্ট সোর্সকে ইনএক্টিভ করার জন্য আমরা কারেন্ট সোর্সটাকে, মানে অর্থাৎ যে ম্যাটেরিয়াল ওয়্যারটা থাকবে বা যে ওয়্যার থাকবে সেই ওয়্যারকে ডিসকানেক্ট করে দেব। এরপর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তখন তাকে রিপ্লেস করে দিতে হবে। সাপোজ এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সের সাথে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে 2 ওহম। তাহলে আমরা এই ক্ষেত্রে সার্কিটে এটাকে বসানোর সময়, মানে অর্থাৎ এই ভোল্টেজ সোর্সটাকে ইনএক্টিভ করার সময় অবশ্যই এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর কে বসিয়ে দেব। আর এটা বসানোর সময় অবশ্যই কে সিরিজে প্লট করতে হবে। আচ্ছা, এখন আমরা যে কথাগুলো স্টেপ বাই স্টেপ বললাম সেইগুলোর যে প্র্যাকটিক্যাল রূপ সেটা এই সার্কিট থেকে দেখতে পারবো। তাহলে প্রথম বলছিলাম যে ফিক্সড দ্য কারেন্ট ডিরেকশন, অর্থাৎ কারেন্টের ডিরেকশন ফিক্সড করব। তাহলে এরপরে ছিল যে ইন্ডিভিজুয়াল সার্কিট শুড বি কনসিডার ফর ইচ সোর্স। তাহলে আমরা এখানে সোর্স আছে দুইটা, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। তাহলে এই ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের জন্য ইন্ডিভিজুয়াল সার্কিট, অর্থাৎ ভোল্টেজ সোর্সের জন্য একটা ইন্ডিভিজুয়াল সার্কিট এবং কারেন্ট সোর্সের জন্য একটা ইন্ডিভিজুয়াল সার্কিট কনসিডার করছি। তার পরবর্তী স্টেপ ছিল যে অন সোর্স অ্যাক্টিভ, অল সোর্স ইনঅ্যাক্টিভ। অর্থাৎ এখানে একটা সোর্স অ্যাক্টিভ আছে, বাকি এই সার্কিটে টোটাল দুইটা সোর্স আছে, একটা ভোল্টেজ আর একটা কারেন্ট। তা ভোল্টেজকে যখন অ্যাক্টিভ করছি তখন অল সোর্স, দ্যাট মিনস কারেন্ট সোর্স ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এটাকে ডিসকানেক্ট করা হয়েছে। আবার যখন কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ করছি তখন ভোল্টেজ সোর্সকে 0 বা ইনঅ্যাক্টিভ করা হয়েছে। এরপরে আছে ভোল্টেজ সোর্স শুড বি রিপ্লেসড বাই শর্ট। সো এখানে কারেন্ট সোর্স যখন ছিল তখন কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ রেখে ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করার জন্য ভোল্টেজ সোর্সকে এখানে শর্ট করা হয়েছে। আবার কারেন্ট সোর্স শুড বি ডিসকানেক্টেড আর ওপেন, অর্থাৎ যখন কারেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করার প্রয়োজন হয়েছে তখন এর যে দুই প্রান্ত আছে দুই প্রান্তকে ইনঅ্যাক্টিভ করা হয়েছে। এবং এখানে যদি ভোল্টেজের সাথে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতো তাহলে তাকে আমরা সিরিজে এই সার্কিটে বসিয়ে দিতাম। সো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল কারেন্ট যেগুলো পাই, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সোর্সের জন্য যে কারেন্টের ফ্লোগুলো পাই সেগুলো হচ্ছে I1 ড্যাশ, I2 ড্যাশ, I3 ড্যাশ। আবার আই এর জন্য যেটা পাচ্ছি সেটাকে ইন্ডিকেট করার জন্য আমরা ডাবল ড্যাশ সাইন ইউজ করছি। এখানে আছে I1 ডাবল ড্যাশ, I2 ডাবল ড্যাশ অ্যান্ড I3 ডাবল ড্যাশ। সো এরপরে আমরা চলে যাব স্টেপ 3-তে। তাহলে স্টেপ 3-তে যে আছে যেগুলো, যে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভ সোর্স কারেন্ট ভ্যালু অ্যান্ড ডিরেকশন শুড বি ডিটারমাইন্ড। এখানে অ্যাক্টিভ সোর্স কারেন্ট হবে, মানে হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভ সোর্সের ফলে কারেন্টের যে ভ্যালু, যে কারেন্টটা প্রডিউস হয়, যেমন এখানে ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ থাকার ফলে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে I1 ড্যাশ, I2 ড্যাশ অ্যান্ড I3 ড্যাশ। তাহলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সোর্সের জন্য যে কারেন্ট প্রডিউস হবে সেই কারেন্টের ডিরেকশন এবং সেই কারেন্টগুলোর যে ভ্যালু সেগুলো আমাদেরকে ডিটারমাইন করতে হবে। সো এখানে ভোল্টেজ সোর্সের ফলে I1 কারেন্টের ডিরেকশন আছে এদিকে, I2 এর ডিরেকশন আছে এখানে নিচের দিকে, এবং I3 এর ডিরেকশন আছে নিচের দিকে, I2 ড্যাশের ডিরেকশন আছে এদিকে। তাহলে এখানে আমরা ডিরেকশনও ফিক্সড করছি, আর এদের যে ভ্যালু অর্থাৎ I1 ড্যাশ, I2 ড্যাশ এবং I3 ড্যাশ এগুলো আমাদের বের করতে হবে। এর ফলে আবার যখন কারেন্ট সোর্স অ্যাক্টিভ থাকবে ঠিক একইভাবে আমরা যে কারেন্টের ফ্লোগুলো পাবো
শুধুমাত্র কারেন্ট সোর্স অ্যাক্টিভ থাকার ফলে সেগুলোর ডিরেকশন এবং তার যে ভ্যালু সেগুলো ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ এখানে আমাদের I1 ড্যাশ I2 ড্যাশ I3 ড্যাশ এবং I1 ডবল ড্যাশ I2 ডবল ড্যাশ I3 ডবল ড্যাশ এদের ভ্যালু এবং এদের ডিরেকশন এগুলো ডিটারমাইন করতে হবে। এর পরবর্তী স্টেপ হচ্ছে ফাইন্ড অ্যালজাব্রিক ভ্যালু অফ কারেন্ট। অর্থাৎ যেহেতু আমরা দুইটা ইন্ডিভিজুয়াল সোর্সের জন্য কারেন্টের ফ্লোগুলো জানছি বা কারেন্টের ভ্যালুগুলো জানি, তাহলে সেহেতু আমরা সেই ভ্যালু দুইটার যদি অ্যালজাব্রিক সাম ক্যালকুলেট করি তখনই এই লিনিয়ার বাইল্যাটারাল সার্কিটে যে টোটাল কারেন্টটা থাকবে সেই টোটাল কারেন্টটা আমরা পেতে পারি। যেমন এই সার্কিটের ক্ষেত্রে যদি আমরা দেখি, অর্থাৎ এই সার্কিটে এখানে দুইটা সোর্স ছিল, একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স। তাহলে আমরা এখানে দুটি ইন্ডিভিজুয়াল সার্কিট কল্পনা করলাম এবং ইন্ডিভিজুয়াল সার্কিটের জন্য তাদের যে ফ্লোগুলো আছে কারেন্ট এবং কারেন্টের ফ্লো এবং ডিরেকশন সেগুলো ডিটারমাইন করলাম। সো ইন্ডিভিজুয়াল সোর্সের জন্য যে সার্কিটগুলো কনসিডার করছি তাদের কারেন্টের যে ভ্যালু তার যে অ্যালজাব্রিক সাম, সেই অ্যালজাব্রিক সামটা হবে টোটাল যে সার্কিটটা আছে তাদের যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের সমান। আর এটাই মূলত থেভেনিনস থিওরাম, এটাই মূলত সুপারপজিশন থিওরাম। সো এখন অ্যালজাব্রিক ভ্যালু অফ কারেন্ট, এখানে যদি কারেন্ট দুইটা একই ডিরেকশন মানে ডিফারেন্ট ডিরেকশনে ফ্লো হয়, সাপোজ এখানে ভোল্টেজ সোর্সের জন্য I1 ড্যাশের ফ্লো হচ্ছে এদিকে, I এর জন্য I1 ডাবল ড্যাশের ফ্লো হচ্ছে এদিকে। সো I1 ড্যাশ এবং I1 ডাবল ড্যাশ এদের ফ্লো হওয়ার যে ডিরেকশন সেটা বিপরীত। সো ডিরেকশন যদি ডিফারেন্ট হয়, অর্থাৎ I ড্যাশ এবং I ডাবল ড্যাশের ডিরেকশন যদি ডিফারেন্ট হয় তাহলে হাইয়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালু বাদ দিতে হবে। আবার যদি I ড্যাশ যেদিকে ফ্লো হচ্ছে আবার I ডাবল ড্যাশ যদি সেই দিকেই ফ্লো হয় তখন ডিরেকশন সেম থাকবে, তখন দুইটা যে ভ্যালু থাকবে তা অবশ্যই অ্যাড করতে হবে। সো অ্যালজাব্রিক সাম এবার যদি আমরা কল্পনা করি তাহলে I1 ইজ ইকুয়াল টু হবে I1 ড্যাশ মাইনাস I1 ডবল ড্যাশ যদি I1 ড্যাশ গ্রেটার দেন I1 ডবল ড্যাশ হয়, অথবা I1 ডবল ড্যাশ মাইনাস I1 ড্যাশ যদি I1 ডবল ড্যাশ গ্রেটার দেন I1 ড্যাশ হয়। আর I2 ড্যাশের ক্ষেত্রেও ঠিক একইভাবে, আর I3 ড্যাশের ক্ষেত্রেও ঠিক একইভাবে অ্যালজাব্রিক সামগুলো হবে টোটাল যে কারেন্ট তার সমান। সো আমরা এখান থেকে পাবো যে টোটাল ভ্যালু অফ কারেন্ট যখন সব সোর্সগুলো কানেক্টেড থাকবে ইজ ইকুয়াল টু অ্যালজাব্রিক সাম অফ কারেন্ট, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সোর্সের জন্য বা আলাদা আলাদা প্রত্যেকটা সোর্সকে অ্যাক্টিভ করার পরে আমরা যে কারেন্টেরগুলো পাচ্ছি তার যে অ্যালজাব্রিক সাম, সেই অ্যালজাব্রিক সাম হচ্ছে টোটাল যে কারেন্টটা থাকবে সেই টোটাল কারেন্টের সমান। তাহলে এই টোটাল কারেন্টের ক্ষেত্রে অবশ্যই টোটাল কারেন্টের যে অল সোর্স মানে প্রত্যেকটা সোর্সগুলো এখানে কানেক্টেড থাকবে। আর তাহলে এটি হচ্ছে মূলত সুপারপজিশন থিওরাম। কোনো সার্কিটে অ্যাপ্লাই করার জন্য আমরা এই প্রসেসগুলো যদি ফলো করি তাহলে খুব সহজেই ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে পারবো।